নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, ওম বিড়লা তার বিরুদ্ধে অলরেডি অনাস্থা প্রস্তাব এনেছে ইন্ডিয়া অ্যালায়েন্স এবং তাদের পক্ষ থেকে 118 জন সাংসদ তারা সই করে এই সামগ্রিক নোটিশটা সেক্রেটারি জেনারেল তাকে জমা দিয়েছে এবং ওম বিড়লা তিনি সম্পূর্ণভাবে সরেও গিয়েছেন। কার্যপ্রণালী যা যা আছে সংসদের লোকসভায় তার থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। আমরা দেখতে পেয়েছি শেষ কয়েকদিন ওম বিড়লা আসেননি সংসদে, কিন্তু তার পরবর্তীতে এই মুহূর্তে আরো একটা বড়সড় খবর উঠে আসছে যে ইন্ডিয়া অ্যালায়েন্স সামগ্রিকভাবে এই মুহূর্তে জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচনী আধিকারিক তার বিরুদ্ধে আরো বড় পদক্ষেপ আনতে চলেছে এবং সেটার প্রস্তুতি তারা শুরু করে দিয়েছে। এবং সমস্ত ইন্ডিয়া অ্যালায়েন্সের যতগুলো দল রয়েছে, যে যে রাজ্যে যতগুলো দল রয়েছে, তারা প্রত্যেকেই এই মুহূর্তে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব অর্থাৎ অপসারণ করানোর প্রস্তাব সেটা আনা হবে এবং এই প্রস্তাব অবশ্যই এই মুহূর্তে যদি আনা হয় শেষ পর্যন্ত বড় সড়ো একটা প্রভাব ফেলবে সরকারের ওপর। কারণ সরকার এই মুহূর্তে যেভাবে চলছে, আপনারা দেখেছেন এর আগে সরকারের ওপর বিভিন্ন যে অভিযোগগুলো বিরোধীরা এনেছিল তার মধ্যে বড় সড়ো একটা অভিযোগ হচ্ছে এসআইআর কেন এইভাবে হঠাৎ করে এক মাসের মধ্যে একটা নোটিশ পাঠিয়ে করা হচ্ছে। এবং বিহারে হয়েছে এসআইআর, তার প্রভাব পড়েছে, বহু মানুষের নাম বাদ গিয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি বহু মানুষের নাম বাদ গিয়েছে, তাতেও কোনো অসুবিধা ছিল না, কিন্তু হঠাৎ করে লজিক্যাল ডিসক্রিপেন্সি এই ধরনের একটা বক্তব্য নিয়ে এসে 1.5 কোটি মানুষকে হয়রানির শিকার হতে হলো, তারা গিয়ে দাঁড়ালেন লাইনে, এই ধরনের ঘটনাগুলো ঘটলো। এবং তার পরবর্তীতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোর্টে গেলেন এবং তিনি কোর্টে গিয়ে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখাও করেছিলেন তার আগের দিন। তার পরবর্তী দিন সুপ্রিম কোর্টে গেলেন তিনি এবং তার বক্তব্যগুলো সম্পূর্ণ জানিয়ে আসলেন। সম্পূর্ণ বিষয়টার মধ্যে দিয়ে যখন যাচ্ছে এই সামগ্রিক প্রসিডিওরটা, তখন ইন্ডিয়া অ্যালায়েন্স তাদের পক্ষ থেকে কংগ্রেস, সমাজবাদী পার্টি, টিএমসি, ডিএমকে, সিপিআইএম, সিপিআই এবং তার সঙ্গে আরজেডি প্রত্যেকে কিন্তু একত্রিত হয়েছে যে এই মুহূর্তে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট মোশন আনা হবে 2026 সালের 9 মার্চ, যেদিন নতুন ভাবে আবার বাজেট অধিবেশনের দ্বিতীয় অধ্যায়টা শুরু হবে। সমস্তটা বিস্তারিত বলবো, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও শেষ অবধি দেখুন স্কিপ না করে। আপনারা জানেন এই মুহূর্তে জ্ঞানেশ কুমার তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ এবং বিহার ভোট, অনেকেই বলছেন যে বিহার ভোটটা যেভাবে হয়েছে, বিহার ভোটে বিজেপি যে জয়লাভ করেছে তার মূল যে মুখ বা মূল যে কাণ্ডারি সেটা নীতিশ কুমার কিংবা নরেন্দ্র মোদী কিংবা নিত্যানন্দ রায় কিংবা সম্রাট চৌধুরী, এরা কেউই ছিলেন না। মূল কাণ্ডারি ছিলেন জ্ঞানেশ কুমার, অনেকে অভিযোগ করছেন এই ধরনের। এবং আপনাদেরকে দেখিয়েছিলাম বিহার ভোট যখন মিটে গেল 2025 সালের 14ই নভেম্বর যখন বিহার ভোটের রেজাল্ট বেরোলো, তারপরে আপনাদেরকে দেখিয়েছিলাম বিভিন্ন ধরনের অভিযোগ উঠে আসছে যে কিভাবে একই মার্জিনে প্রত্যেকজন নেতা জয়ী হয়েছেন। কেউ 1,04,512, কেউ 1,04,302, কেউ 1,04,101, এই ধরনের মার্জিন নিয়ে সবাই জয়ী হয়েছেন। এই বিষয়গুলো কিন্তু উঠে আসছিল এবং সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে বড় সড়ো একটা চিন্তার যে জায়গাটা, পশ্চিমবঙ্গে ভোট, তামিলনাড়ুতে ভোট, কেরালায় ভোট, গোয়ায় ভোট, আসামে ভোট, এই প্রত্যেকটা রাজ্যে ভোটের ঠিক আগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তার বিরুদ্ধে যদি ইমপিচমেন্টের মতন একটা প্রস্তাব আনা হয়, সেটা ঠিক কতটা সুখকর হবে, সেটা ঠিক কতটা এই মুহূর্তে সরকারকে চাপে ফেলবে। এবং অবশ্যই এই মুহূর্তে বড়সড় চাপে ফেলবেই, তার কারণ আপনারা জানেন যে রাহুল গান্ধী তিনি বারংবার দাঁড়িয়ে বলেছেন যে জ্ঞানেশ কুমারের উপর ভরসা করে, জ্ঞানেশ কুমারের উপর ভিত্তি করে এই সরকার চলছে। বিভিন্ন রাজ্যে যে সরকার চলছে, ডবল ইঞ্জিন রাজ্যে চলছে, তার মূল কাণ্ডারিটাই হচ্ছেন জ্ঞানেশ কুমার। আপনারা দেখেছেন 2024 সালে এই মুহূর্তে বিজেপি, ভারতীয় জনতা পার্টি, তারা 400 পার বলেছিল, কিন্তু 400 পার কিন্তু তারা করতে পারলো না। তাদের যে রেজাল্টটা বেরিয়েছে সেটা 240, এবং 240টা অনেকটাই নিচে নেমে এসেছে তারা, যেখানে 2019-এ 303টা আসন পেয়ে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছিল। তো সেই ঝড় কোথাও গিয়ে যে অনেকটাই কমে গিয়েছিল সেটা আমরা দেখতে পেয়েছিলাম। কিন্তু তার পরবর্তী সময় কি ঘটলো, হরিয়ানা, মহারাষ্ট্র, বিহার এবং দিল্লি, এই 4
চারটে ভোট পর হলো। 2024-এ হরিয়ানা মহারাষ্ট্র, 2025-এ ফেব্রুয়ারিতে দিল্লি এবং 2025-এর নভেম্বরে বিহার। এই চারটে ভোটের ক্ষেত্রে একদম উড়িয়ে দিল ভারতীয় জনতা পার্টি, এবং উড়িয়ে দিল বলতে ফুৎকারে উড়িয়ে দিল, যারা সামনে ছিল সবাইকেই উড়িয়ে দিল, এবং কোনো ধরনের হাড্ডাহাড্ডি লড়াই নয়, একদম ক্লিন বোল্ড করে তারা সোয়াইপ আউট করে দিল বিপরীত পার্টিকে। সেই জায়গাটা এই মুহূর্তে কিন্তু বারংবার প্রশ্ন তুলছে যে ভোটের ক্ষেত্রে এতটা মার্জিনে কিভাবে জয়লাভ হচ্ছে, এবং রাহুল গান্ধী যেভাবে প্রেস কনফারেন্স গুলো পরপর করেছিলেন, সেখানে তিনি দেখিয়েছিলেন যে মহারাষ্ট্রের ভোটের ক্ষেত্রে, মহারাষ্ট্রের লোকসভা ভোট এবং মহারাষ্ট্রের যে বিধানসভা ভোট, তার মাঝখানে তফাৎ ছিল 5 মাসের। 5 মাসের তফাতের মধ্যে 76 লক্ষেরও বেশি মানুষের নাম হঠাৎ করে অ্যাড হয়ে গিয়েছিল ভোটার লিস্টে। এটা কিভাবে সম্ভব? এবং এই 76 লক্ষ ভোট যে অ্যাড হলো, তার মধ্যেই মূল চাবিকাঠিটা লুকানো ছিল যে বিজেপি সরকার তৈরি করবে। হঠাৎ করে আমরা দেখতে পেয়েছিলাম, এবং ডবল ডিজিটের নিচে যেখানে বিজেপি নেমে গিয়েছে লোকসভা ভোটে, সেখানে সম্পূর্ণভাবে তারা সরকার তৈরি করে ফেললো এনসিপি এবং উদ্ধব ঠাকরে, তাদের সম্পূর্ণ পার্টিটাকে হারিয়ে দিয়ে। এটা গেল মহারাষ্ট্রের ছবি। সবচেয়ে বড় ঘটনাটা যেটা মহারাষ্ট্র থেকে সন্দেহটা তৈরি হয়েছিল, হরিয়ানার ক্ষেত্রেও একই কথা বলেছেন রাহুল গান্ধী, দিল্লির ক্ষেত্রেও একই কথা বলেছেন, এবং সবচেয়ে শেষ যে ভোটটা হলো বিহার, সেই ক্ষেত্রেও একই কথা কিন্তু উঠে এসেছিল। তো সামগ্রিকভাবে তার যে কার্যকলাপ, সেই কার্যকলাপটা নিয়ে যে প্রশ্ন উঠছে, এবং এসআইআর এই মুহূর্তে কেন করা হচ্ছে এবং যেভাবে করা হচ্ছে তার মধ্যে কি গলদ আছে, সেগুলো সমস্ত এই মুহূর্তে ইমপিচমেন্ট মোশনের যে বক্তব্য, যে দাবি সেখানে থাকবে, এবং ভারতবর্ষের ইন্ডিয়া অ্যালায়েন্স বা মোদি বিরোধী যে জোট, তাদের পক্ষ থেকে 249 জন সাংসদ প্রত্যেকে তাতে সই করবেন, তেমনই কিন্তু এই মুহূর্তে খবর। এবং অবশ্যই বেশ খানিকটা ভারতবাসীর কাছে একটা নতুন অভিজ্ঞতা, ভারতবাসীর কাছে একটা অদ্ভুত মুহূর্ত এসে তৈরি হবে, যেখানে কোনো মতেই কিন্তু জ্ঞানেশ কুমার বা মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে এখনো পর্যন্ত ইমপিচমেন্ট মোশন কোনো সময় আসেনি। সেটা সুকুমার সেন প্রথম, যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক ছিলেন, একজন বাঙালি, সেই সময় থেকে শুরু করে এখনো পর্যন্ত জ্ঞানেশ কুমার কারোর বিরুদ্ধে ইমপিচমেন্ট মোশনের মতন মোশন আনা হয়নি। সেরকম ঘটনাই ঘটতো না, কিন্তু জ্ঞানেশ কুমার সমস্ত কিছু পেরিয়ে গিয়েছেন, সেটা বিরোধীরা এই মুহূর্তে মনে করছে, এবং সেটা যদি হয় তাহলে মোদি গভর্নমেন্টকে কিন্তু বড়সড় একটা জবাব দিতে হবে। এবং এই মুহূর্তে 2024-এর সামগ্রিক নির্বাচনটা, যেটার ভিত্তিতে জিতে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হয়েছেন তৃতীয়বারের জন্য, সেটাও কিন্তু একটা সন্দেহের আওতায় চলে আসবে, এবং এই ইমপিচমেন্ট মোশন শেষ পর্যন্ত বিরোধীরা আনে কিনা আমরা দেখব। তবে রাহুল গান্ধীর বিরুদ্ধে যে ধরনের একটা অনাস্থা প্রস্তাব আনার কথা, কিংবা বিভিন্ন ধরনের নোটিশ আনার কথা হচ্ছিল, সেটা কিন্তু আনা হচ্ছে না শেষ পর্যন্ত, তাই খবর। এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে এই ধরনের নোটিশ বা এই ধরনের প্রস্তাব আনলে যে কি হয়, এর আগে তো আমরা দেখতেই পেয়েছি রাহুল গান্ধীর সম্পূর্ণ সাংসদ পদ চলে গিয়েছিল, তাতে কি হয়েছিল? তাতে কংগ্রেসের আখেরে লাভ হয়েছিল। রাহুল গান্ধী বেরিয়ে গিয়েছিলেন ভারত জোড়ো যাত্রায়, এবং ভারত জোড়ো ন্যায় যাত্রার পরবর্তীতে যে ভোট হলো, সেখানে 50-এ পৌঁছে যাওয়া একটা পার্টি তারা 100-তে পৌঁছে গেল। সুতরাং এই সামগ্রিক বিষয়গুলো সমস্তটাই এই মুহূর্তে বড়সড় একটা সরকারের উপর চাপ তৈরি করার জন্য বড়সড় পদক্ষেপ। প্রাথমিকভাবে ওম বিড়লা, দেশের স্পিকার, তিনি যেভাবে একচোখা একটা ব্যবহার করছেন, সেটাকে নিয়ে তার বিরুদ্ধে একটা অবিশ্বাস প্রস্তাব, এবং সেই অবিশ্বাস প্রস্তাবে অনেক পার্টি ছিলেন না। সেই অবিশ্বাস প্রস্তাবের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি তৃণমূল কংগ্রেস ছিল না, ডিএমকে ছিল না, কিন্তু সেই অবিশ্বাস প্রস্তাব পক্ষে যারা যারা ছিলেন তারা কংগ্রেস ছিল, এবং অন্যান্য অনেক পার্টি ছিল, আরজেডি ছিল, সিপিআইএম ছিল, কিন্তু সেই অবিশ্বাস প্রস্তাব এবং তার সঙ্গেই যে ইমপিচমেন্ট প্রস্তাব, এই দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ রয়েছে। কারণ প্রত্যেকটা পার্টি এই মুহূর্তে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে, যারা বিরোধী পলিটিক্যাল পার্টি, তারা কিন্তু প্রত্যেকেই একসাথে আসছে। এবং এই সামগ্রিক বিষয়টা যদি হয়, সংসদের অভ্যন্তরে বাজেট অধিবেশনের দ্বিতীয় পদক্ষেপ যেটা শুরু হবে 9 মার্চ থেকে, সেটা কিন্তু অবশ্যই একটা বড়সড় প্রভাব ফেলবে, এবং সরকারকে চাপের মুখে পড়তে হবে। যখন এপস্টিন ফাইলের কথা একদম সরাসরি সামনে চলে এসেছে, আলোচনা হচ্ছে, এবং হরদীপ পুরী কেন এখনো পর্যন্ত ইস্তফা দিচ্ছেন না, সেই প্রস্তাব, সেই স্লোগান উঠছে সংসদে। তার পরবর্তীতে সরাসরি ট্রেড ডিল হয়ে গিয়েছে, ট্রেড ডিল সম্পর্কে এখনো পর্যন্ত কেন আলোচনা হচ্ছে না, সেটা একটা বক্তব্য
করছে। নারভানে, কর্নেল নারভানের যে বই, সেটাকে নিয়ে দিল্লি পুলিশ এফআইআর করেছে, রাহুল গান্ধী সরাসরি সেটাকে জনসমক্ষে এনেছে। জো সমঝো ওহি করো, জো উচিত সমঝো ওহি করো, এই বিষয়গুলো নিয়ে যেভাবে স্লোগানিং করছে, সমস্তটা মিলিয়ে মোদী সরকার যে আরো চাপে পড়তে চলেছে বাজেট অধিবেশনের দ্বিতীয় ক্ষেত্রে, এটা কিন্তু তার একটা বড়সড় ইঙ্গিত। আপনাদের শুনে রাখলাম পুরোটা, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।